গল্পটি শুরু হয় একটি বনের ভেতরে, যেখানে আমরা সুগাওয়ারা নামের একটি ছেলেকে দেখতে পাই, যে একটি ফিল্ম ক্রুর মেম্বার। এখানে সে বনের পাশে কিছু একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল বনের ভেতরে প্রবেশ করা নিষেধ। সুগাওয়ারা তার পুরো দলের সাথে একটি সিনেমা শুটিং করার জন্য এই বনে এসেছে, যে দলটি এখন পাশেই একটি গুহার ভেতরে অবস্থান করছে। এই সময় তার কাছে ফোন আসে ইউশিয়ারা নামের একটি ছেলের। সেই মূলত তাকে এই মুভিতে কাজ পাইয়ে দিয়েছে। এটা একটা লোকাল চ্যানেলের জন্য। সুগাওয়ারার এটা প্রথম চাকরি, আর এজন্য সে তাকে অনেক ধন্যবাদ জানায়। ফোন রাখার সাথে সাথেই সে সেখানে অদ্ভুত একটি মাস্ক পরে থাকতে দেখে। সে যখনই সেটা স্পর্শ করে তখনই সে অদ্ভুত কিছু অনুভব করে। এ সময় একজন এসে সুগাওয়ারাকে পুনরায় সেটে ফিরে আসার জন্য ডাকে। এরপর সে গুহার ভেতরে যায়, যেখানে মিউকি নামের একটি মেয়ে ছিল। এদিকে আমরা মুভির ডিরেক্টরকে দেখি, যে অভিনেত্রী কুরোকাওয়াকে দৃশ্য সম্পর্কে বোঝাচ্ছিল। অভিনেত্রীটি এই এলাকায় বেশ জনপ্রিয়। এখানে যে দৃশ্যটি বোঝানো হচ্ছিল সেটি এই স্ক্রিপ্টে ছিল না। এটা একটা হরর মুভি ছিল। এদিকে কুরোকাওয়া যখন তার লাইনগুলো মনে করার চেষ্টা করছিল, তখন সুগাওয়ারা ক্যামেরার ভেতরে অদ্ভুত একটি জিনিস দেখতে পায়, যেটা খালি চোখে মোটেও দেখা যাচ্ছিল না। ক্যামেরার ভেতরে দেখে মনে হচ্ছিল ছোট্ট একটি বাচ্চা ওই দেয়ালের কোনায় বসেছিল। এটা দেখে সুগাওয়ারা কিছুটা ভয় পেতে শুরু করে। এমন সময় ডিরেক্টর শুটিং স্টার্ট করতে বলে। এর পরের দৃশ্যে আমরা ইউশিয়ানারাকে দেখি, যে এই মুভির প্রডিউসারের কাছে ছিল। প্রডিউসার এই মুভির বাজেট নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। ইউশিয়ানারা আসলে এই মুভির এডিটর ছিল। প্রডিউসার তাকে হুঁশিয়ারি দেয় যে 3 দিনের মধ্যেই এই মুভির এডিটিং শেষ করতে হবে, কেননা এই মুভির বাজেট খুবই কম, আর এডিটিংয়ের যন্ত্রপাতি সে বেশি দিন তার কাছে রাখতে পারবে না। সেই দিনই ইউশিয়ানারার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট এডিটর নিয়ে আসা হয়, যার নাম হলো কাজু। সম্প্রতি সে এডিটর হয়েছে, এজন্য তার খুব একটা বেশি অভিজ্ঞতা নেই। এরপরে প্রডিউসার ও মুভির ডেপুটি ডিরেক্টর দুজনে এডিটরদের কাজ করতে দিয়ে সেখান থেকে চলে যায়। ইউশিয়ানারা কাজুকে বলতে থাকে যে কিভাবে এইসব ছোট ছোট বাজেটের মুভিগুলো খুব একটা বেশি আয় করতে পারে না, এমনকি এর কাজগুলো অনেক জটিল। যাই হোক, তবুও কাজু অনেক বেশি উৎসাহিত ছিল তার এই প্রথম কাজটির জন্য। হঠাৎ দরজা একাই বন্ধ হয়ে যায়, এতে দুজনেই ভয় পেয়ে যায়, কিন্তু এই বিষয়ে তারা খুব একটা মাথা ঘামায় না। এদিকে রাত হয়ে যায়, আর কাজু একাই ঘরে বসে এডিটিং করছিল। সে ওই দৃশ্যটা এডিটিং করছিল যেটা আজ সকালেই গুহার ভেতরে নেওয়া হয়েছিল। এই দৃশ্যতে কুরোকাওয়া এমন একটি অভিনয় করছিল যাতে সে শুনতে পাচ্ছিল অদ্ভুত একটি শব্দ। এমন সময় কাজু লক্ষ্য করে যে গুহার ভেতরে সেই কর্নারে সেই সাদা জিনিসটি। কাজু বড় করে দেখার চেষ্টা করে যে সে কি ভুল দেখছে কিনা। তখনই তার ফোন বেজে ওঠে। আসলে সুগাওয়ারা তাকে ফোন করেছিল। সুগাওয়ারা তাকে এমনি ফোন করেছিল, কেননা তারা দুজন একসাথে ফিল্ম স্কুলে পড়াশোনা করেছিল। কথা বলতে বলতে তারা জানতে পারে যে তারা দুজনেই একই মুভির জন্য কাজ করছে, আর এই খুশিতে তারা দুজনেই ক্যাফেতে দেখা করে। সুগাওয়ারা কাজুকে মুভিটি দেখানোর কথা বলে, কিন্তু কাজু নিষেধ করে দেয়, কেননা এডিটিং এখনো সম্পূর্ণ হয়নি। তারা তাদের লাইফ নিয়ে বেশ কিছু আলোচনা করে, আর তাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে এই ছবির একটি অংশে সুগাওয়ারাও অভিনয় করেছে। এরপর যখন সুগাওয়ারা বাড়ি ফিরে যাচ্ছিল, সে রাস্তায় এক কোনায় একটি মেয়েকে বসে থাকতে দেখে, যাকে দেখে বেশ অদ্ভুত মনে হচ্ছিল। সে ধীরে ধীরে ওই মেয়েটির কাছে যায়। হঠাৎ মেয়েটি দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। হয়তো মেয়েটি তার জুতোর ফিতা বাঁধছিল, কিন্তু সে সুগাওয়ারাকে ভয় পাইয়ে দিয়েছে। এই সময় সুগাওয়ারা খেয়াল করে যে মেয়েটি তার জিনিসপত্র রেখে চলে গেছে, তাই সে ওই ব্যাগটি দেখতে যায়। ঠিক তখনই মেয়েটা আবার চলে আসে আর তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুগাওয়ারা লিফটে গিয়ে দাঁড়ায়। এই সময় তার পেছনে ছিল একটি আত্মা, যেটা সুগাওয়ারা মোটেও লক্ষ্য করে না। পরের দিন কাজু ও ইউশিয়ানারা ডেপুটি ডিরেক্টরকে ফিল্ম দেখায়, আর তার কাছে ফিল্মটি ভালো লাগে। এরপর সে কাজুকে যে ফুটেজগুলো ব্যবহার করা হয়নি সেগুলো দেখাতে বলে, আর সেই দৃশ্যগুলো অ্যাড করতে বলে যেগুলো এখনো অ্যাড করেনি। আসলে ডিরেক্টর মুভির একদম ফাইনাল ভার্সন দেখতে চায়। এরপর ইউশিয়ানারা কফি আনতে যায়। এমন সময় তার পেছনেও ছিল সেই একই আত্মা। আসলে আত্মাটি সম্পূর্ণ মুভির কর্মীর
পেছনে এসেছিল। এরপর কাজুকে ডেপুটি ডিরেক্টর বলে মুভির কোন কোন দৃশ্য এডিট করতে হবে। এরই মাঝে সে ওই গুহার দৃশ্যে যায় যেখানে কুরোকাওয়া একটি আত্মার পেছনে যাচ্ছিল। ঠিক তখনই অভিনেতা সুগাওয়ারা সেখানে আসে। সে কুরোকাওয়াকে ভেতরে যেতে নিষেধ করে। এরপরেই তারা যে আত্মাকে নিয়ে অভিনয় করছিল সেই আত্মাটি এসে সুগাওয়ারাকে মেরে সেখান থেকে চলে যায়। এটা দেখে কুরোকাওয়ার চোখ কপালে উঠে যায়। এইখানেই ডেপুটি ডিরেক্টর কাজুকে থামতে বলে, কেননা ডিরেক্টর লক্ষ্য করে যে এই দৃশ্যের পেছনে কর্নারে সাদা কিছু একটা আছে। এটা দেখে সে কাজুকে দৃশ্যটি ডিলিট করে দিতে বলে, কেননা ওই সাদা জিনিসটির জন্য দৃশ্য ভালো লাগছিল না। কিন্তু কাজু আর ইউসেনারা এই দৃশ্যটি ডিলিট করতে চাচ্ছিল না, কেননা এই দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ এই ছবির জন্য, যে দৃশ্যটি পুরো গুহার অবস্থান বোঝাচ্ছিল। যদি তারা এই দৃশ্যটি কেটে দেয় তাহলে গুহার দৃশ্যটিও তাদের কাছে অদ্ভুত মনে হবে। অডিয়েন্স বুঝতে পারবে না কুরোকাওয়া গুহার ভেতরে আসলো কিভাবে। কিন্তু ডিরেক্টর এডিটরদের কোনো কথাই শোনে না, আর তাই সে জোর করেই দৃশ্যটি ডিলিট করে দেয়। এরপরে ডেপুটি ডিরেক্টর ফোনে কথা বলতে বলতে তার বাড়ি ফিরে যাচ্ছিল। সে তার গাড়ির কাছে যাচ্ছিল, এমন সময় সে দূরে অন্ধকারে কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখে। এটা ছিল সেই আত্মা। আত্মাটিকে দেখা মাত্রই ডিরেক্টরের গলা যেন শুকিয়ে যেতে থাকে। হঠাৎ আত্মাটি এসে এক ঝটকায় তাকে মেরে ফেলে। আত্মাটি তার মুখ টুকরো করে ফেলেছিল, যার পরে আত্মাটি অদৃশ্য হয়ে যায়। পরের দিন ডেপুটি ডিরেক্টরের মৃত্যুর ঘটনাটি সকলেই জেনে যায়, যার ফলে প্রডিউসার ইউসেনারা ও কাজুর সাথে দেখা করতে আসে। প্রডিউসার তাদের কাছে জিজ্ঞাসা করে যে এই মুভিকে আদৌ রিলিজ করা সম্ভব। সে অনেক রেগে যায় আর সকল রাগ এই দুইজন এডিটরের উপর ছাড়তে থাকে আর বলতে থাকে যে তাদেরকে যেভাবে হোক দ্রুত এই মুভির এডিটিং শেষ করতে হবে, তা না হলে তারা অনেক বড় লসে পড়ে যাবে। এরপর সারাটা দিন এডিট করার পরে কাজু একটি সিদ্ধান্ত নেয়। সে ইউসেনারাকে বলে গুহার সেই দৃশ্যটি পুনরায় মুভিতে দিতে, কেননা প্রডিউসার সম্পূর্ণ দায়িত্ব তাদেরকে দিয়ে গেছে, তাই এখন তারা যা চাইবে সেটাই করতে পারবে। ইউসেনারা কিছুটা ভয় পেল, অবশেষে কাজুর কথা মেনে নেয়, কেননা সকল সদস্যরাই এটাই মানত যে পুরো মুভিটা তাদের সিদ্ধান্তই হবে। ওদিকে আমরা প্রডিউসারকে দেখি যে খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে। এই সময় তার কাছে ডিরেক্টরের ফোন আসে, যিনি কালকে সকালেই পুনরায় শুটিং করতে যাবে। এতে প্রডিউসার আরো বেশি মন খারাপ করে, কেননা সে আজকে অনেক ক্লান্ত, আবার কালকে সকালে তাকে কাজে বের হতে হবে, এই জন্য তার মন খারাপ। এমন সময় সুগাওয়ারা তাকে ফোন করে যে কালকের জন্য ছুটি চাচ্ছিল, কিন্তু প্রডিউসার তাকে কোনো ছুটি দেয় না, বরং কালকে তাকে আরো এক্সট্রা কাজ দিয়ে দেয়। ওদিকে কাজু ও ইউসেনারা গুহার সেই দৃশ্যটি পুনরায় মুভিতে অ্যাড করে দেয়। এদিকে প্রডিউসার তার বাড়িতে অদ্ভুত কিছু অনুভব করে। এরপর সে লক্ষ্য করে যে দরজার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে ফোনটা নিচে রেখে ধীরে ধীরে যায় এটা দেখার জন্য যে পর্দার পেছনে কে দাঁড়িয়ে আছে। সে যেন বুঝতেই পারছিল না সে কোথায় যাচ্ছে। এমন সময় তার পেছনের দরজা বন্ধ হয়ে যায়। তখন সে আত্মাটি তার উপর আক্রমণ করে। ফোনের অন্যদিক থেকে প্রডিউসারের চিৎকার শুনতে পায় সুগাওয়ারা। সে কিছু জিজ্ঞেস করার আগেই ফোনটা কেটে যায়। পরের দিন কাজু কাজে আসে আর তার কম্পিউটার অন করে। কম্পিউটার অন করার সাথে সাথেই সিপিইউ এর ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। এতে কাজু ভয় পেয়ে যায়। শব্দ থেমে যাওয়ার পরে সে কাজে বসে, কিন্তু সে ঘরের ভেতরেই অস্বাভাবিক কিছু একটার অনুভব করতে থাকে। এর কিছুক্ষণ পরে ইউসেনারা ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর তারা সেই গুহার দৃশ্যটি দেখতে শুরু করে। তারা লক্ষ্য করে যে দেয়ালের কোনায় যে সাদা কিছু একটা ছিল সেটা এখন পরিমাণে আরো বেড়ে গেছে। তারা এখনো জানতো না যে সেই কোনায় একটি মেয়ে বসেছিল। তারা শুধুমাত্র সাদা কিছু একটা জিনিস ভাবছিল, যেটা হঠাৎ করেই বড় হয়ে গেছে। এরপরে সুগাওয়ারা ইউসেনারাকে ফোন করে যে এখন অন্য একটি মুভি সাইটে গেছে, কিন্তু প্রডিউসার আসেনি। সুগাওয়ারা ইউসেনারার কাছে প্রডিউসারের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইউসেনারাও গত রাত থেকে প্রডিউসারের সাথে কোনো কথাই হয়নি। সুগাওয়ারা যেহেতু অন্য সাইটে কাজ করছে, তাই সে এখন প্রডিউসারের বাড়িতে যেতে পারবে না। এজন্য ইউসেনারাকে বলে সে যেন প্রডিউসারের সাথে দেখা করে। এরপর কাজু ফোনটা নিয়ে নেয় আর সুগাওয়ারার কাছে সেই গুহার ঠিকানা জানতে চায় যেখানে শুটিং হয়েছিল। সে আরো জিজ্ঞাসা করে যে সুগাওয়ারাকে সেই গুহার ভেতরে অদ্ভুত কিছু দেখেছে। কিছুক্ষণ মনে করার পর সে বলে
পেছনের দেয়ালের কোনায় সাদা কিছু একটা দেখেছিল, কিন্তু সেটা শুধুমাত্র ক্যামেরার ভেতরে দেখা যাচ্ছিল, খালি চোখে মোটেও দেখা যাচ্ছিল না। কাজু তাকে এটা জানায় যে সেই সাদা অংশটা অদ্ভুতভাবে ধীরে ধীরে বড় হয়ে আসছে, কিন্তু সুগাওয়ারা এই কথা বিশ্বাস করে না। এ সময় সে ফোনটা রেখে দেয়, কেননা সে কাজে অনেক ব্যস্ত ছিল। এরপর ইশানারা সোজা চলে যায় প্রডিউসারের বাড়ির উদ্দেশ্যে, কেননা প্রডিউসার ছাড়া তারা মুভিটি আগে এডিটিং করতে পারবে না। আর কাজু একাই থেকে যায় এই এডিটিং রুমে তার কাজ শেষ করার জন্য। ওদিকে সুগাওয়ারা সাতুরু নামের একটি ছেলের সাথে দেখা করে, যে এই ফিল্ম ক্রুর একজন মেম্বার। সুগাওয়ারা তার কাছে ওই বনের ভেতরে অদ্ভুত ভয়ের ব্যাপারে জানতে চায়, কিন্তু সাতুরু এই ব্যাপারে খুব একটা বেশি কথা বলতে চায় না। তার মতে বনের ওই স্থানে যাওয়া নিষেধ, কেননা সেই স্থানটি অভিশপ্ত। এমনকি শুটিংয়ের আগেই সে সকলকে সেখানে যাওয়ার জন্য নিষেধ করেছিল, কিন্তু কেউই তার কথা শোনে। এরপর সাতুরু চলে যায়, কিন্তু সুগাওয়ারা তার কথা শুনে কিছুটা ভয় পেতে থাকে, এটা ভেবে যে তাদের সামনে কোনো বিপদ আছে কিনা। ওদিকে আমরা কাজুকে দেখি যে বেশ কিছুক্ষণ এডিটিং করার পরে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় সে বাইরে কারোর পায়ের শব্দ শুনতে পায়। সে গিয়ে সেখানে চেক করে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। হঠাৎ সামনে চলে আসে কুরোকাওয়া, যে ডিরেক্টরের সাথে দেখা করতে এসেছিল। সে এসে জানতে পারে যে ডিরেক্টর এখানে নেই, তাই সে কিছু কেক কাজুকে দেয়, যেটা সে ডিরেক্টরের জন্য এনেছিল। এরপর কাজু ফ্রেশ হওয়ার জন্য একটু বাইরে যায়। এই সুযোগে কুরোকাওয়া এডিটিং এর ডেস্কে বসে। এমন সময় সে মনিটরে ওই সাদা অংশটি দেখে, যে সাদা অংশটি এখন পুরোপুরি একটি মেয়ে বোঝা যাচ্ছে, যেটি ওই দেয়াল বেয়ে বেয়ে নিচে নেমে আসছিল। এটা দেখে তার কাছে একটু খারাপ লাগে, তাই সে ফুটেজটি ক্রপ করে সাদা ওই মেয়েটির অংশ কেটে দেয়। এই সময় কাজু ফিরে আসে, আর কুরোকাওয়া একটু ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সেখান থেকে পালিয়ে আসে। সে দৌড়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর নিজেকে শান্ত করার পর সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে যাবে। তখনই সে পেছনে, এরপরে তার সাথে কি হয় তা আমরা এখন জানতে পারি না। আপনারা কি বলতে পারেন তার সাথে কি হয়েছে? জানলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপর আমরা সুগাওয়ারাকে দেখি যে সাতুরুর সাথে খাবার নেওয়ার জন্য একটি দোকানে এসেছিল। এই সময় সুগাওয়ারা সাতুরুর কাছে সেই গুহা সম্পর্কে আরো কিছু জানতে চায়। সে কোনো না কোনোভাবে সাতুরুকে সেই গুহার ভেতরে আবার যাওয়ার জন্য মানিয়ে নেয়, যেন তারা দুজন সেখানে গিয়ে অনুসন্ধান করতে পারে আসলে সেখানে কি ঘটেছে। এরপর সে এই ঘটনাটি ইশিনারাকে ফোন করে জানায় যে এই মুহূর্তে প্রডিউসারের বাড়িতে পৌঁছে গেছে। সে বাড়িতে কলিং বেল বাজায়, অনেকক্ষণ অপেক্ষা করে, দরজা নক করে, কিন্তু কেউই রেসপন্স করছিল না। সে লক্ষ্য করে যে দরজাটি খোলা, আর প্রডিউসারের জুতাও সেখানেই ছিল, অর্থাৎ সে বাড়ির ভেতরেই আছে, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। এজন্য সে ভেতরে ঢুকে প্রডিউসারকে খুঁজতে থাকে, কিন্তু পুরো বাড়িতেই কেউই ছিল না। এই বিষয়টি তার কাছে অদ্ভুত লাগে, আর তাই সে কাজুকে ফোন করে এ বিষয় জানানোর জন্য। ঠিক তখনই একটি বিয়ারের ক্যান গড়িয়ে তার পায়ের কাছে আসে। ইউশিনারা অবাক হয়ে যায়। ঠিক তখনই সে দেখতে পায় প্রডিউসারের লাশ, যেটি দরজার মাঝখানে আটকে ছিল। এরপর প্রডিউসারের চেহারা ইউশিনারের সামনেই দু টুকরোতে ভাগ হয়ে যায়। এরপর সে নিচে পড়ে যায়। এটা দেখে ইউশিনারা আত্মা কেঁপে ওঠে। সে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। সে দ্রুত কাজুকে ফোন করে এই সব কিছু জানায়, যা সে নিজের চোখে দেখেছে এই মাত্র। কিন্তু কাজুর সাথে সে মোটেও যোগাযোগ করতে পারছিল না, এমনকি ফোনও একাই কেটে যায়। নিজের জীবন বাঁচানোর জন্য সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে কাজুও ভয় পাচ্ছিল। এমন সময় সেই দরজায় কেউ একজন কড়া নাড়ে, আর বাইরে থেকে ভেসে আসছিল অদ্ভুত কিছু কণ্ঠ, যেটা হয়তো তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। কাজু বিষয়টি কিছুই বুঝতে পারছিল না। সে ভয় পেলেও ধীরে ধীরে গিয়ে দরজাটি খোলে, আর শব্দটি যেখান থেকে আসছিল সেটা অনুসরণ করতে করতে সে পৌঁছে যায় অন্ধকার একটি জায়গায়। যেখানে হঠাৎ তার কাছে চলে আসে কুরোকাওয়ার আত্মা, যাকে ওই শয়তানি আত্মা ভর করে রেখেছিল। এখানে কুরোকাওয়া পাগলের মতো হাসতে থাকে, আর ধীরে ধীরে তার চোখ উল্টে যায়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রাণ বাঁচিয়ে কাজু দৌড়ে পালিয়ে দরজা আটকিয়ে দেয়। এদিকে রাত হলেও সুগাওয়ারা পৌঁছে যায় সেই অভিশপ্ত বনের ভেতরে। সে গুহার কাছে পৌঁছে গিয়েছিল,
হঠাৎ সে পিছলে পড়ে যায়। এমন সময় সে সেখানে একটি মেয়ের লাশ দেখতে পায়, যেটি কঙ্কালে পরিণত হয়েছে। এসব দেখে সে ভয় পেয়ে দ্রুত পালাতে গেলে ধাক্কা খায় সাতুরুর সাথে। সাতুরুও এই কঙ্কালটি দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে এই মেয়েটির কাহিনী আগে থেকে জানত। ওদিকে কাজু যেখানে দাঁড়িয়ে ছিল সেই দরজার কাছে চলে আসে অদ্ভুত সে আত্মাটি। সে কাজুকে বাইরে আসতে বলে আর বলে, আমাকে দেখে ভয় পেও না। কিন্তু কাজু আত্মাটিকে সেখান থেকে চলে যেতে বলে। এই সময় আত্মাটি কাজুর কাছে ক্যামেরা ও গুহার সেই ফুটেজ চায়। অর্থাৎ সে আত্মাটি চাচ্ছিল না যে তাকে কেউ ওই ভিডিওর ভেতরে দেখুক। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করে আর অদ্ভুতভাবে সে আত্মাটি চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পরে সবকিছু শান্ত হয়ে যায়। এরই মাঝে সুগাওয়ারা কাজুকে ফোন করে যে ইতিমধ্যে সেই মৃত মেয়েটির সম্পূর্ণ ঘটনা জেনে গিয়েছে। এই সময় আমরা আসল সত্য জানতে পারি। আসলে অনেক বছর আগে এই বনের ভেতরে ডিরেক্টর এখানে একটি মুভি তৈরি করতে চেয়েছিল। যে মুভির অডিশন দিয়েছিল অদ্ভুত একটি মেয়ে, যে সবসময় তার মুখে মাস্ক লাগিয়ে রাখত। আর তাই ডিরেক্টরও তাকে কোনো কাজ দেয়নি। এজন্য মেয়েটি প্রায় পাগল হয়ে গিয়েছিল আর সে ডিরেক্টরের ওপরেই হামলা করে। একটা পর্যায়ে সে চিৎকার করতে করতে বনের ভেতরে দৌড়াতে থাকে। এই সকল ঘটনা সেই দিন সাতুরু দেখেছিল। সেই দিনের পর থেকে ওই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। সকলে ধারণা করে হয়তো মেয়েটি বনের ভেতরে মারা গিয়েছে। আর অনেকেই বিশ্বাস করে যে মেয়েটি হয়তো অভিশাপ দিয়ে গেছে যে এই বনের ভেতরে যারাই কাজ করতে আসবে তাদেরকেই সে মেরে ফেলবে। আসলে মেয়েটি তার চেহারা দেখাতে পছন্দ করত না, কিন্তু এর কারণ কি? যাই হোক, এই সব কারণে সে আত্মাটি তার ফুটেজ নিয়ে যেতে এসেছিল, যে ক্যামেরার মাধ্যমে তার এক ঝলক রেকর্ড হয়ে গিয়েছিল। এসব কিছু জেনে কাজু অবাক হয়ে যায়। ঠিক তখনই ফোন কেটে যায়। এরপরেই সিপিইউর ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। আলো নিভু নিভু হতে শুরু করে। কম্পিউটারের ভেতর থেকে মেয়েটির নিঃশ্বাসের শব্দ শোনা যায়। আর কম্পিউটারের ভেতরে একাই দৃশ্যটি চলে যায় সেই গুহার দৃশ্যে, যেখানে মেয়েটি দেয়াল বেয়ে নিচে চলে আসে। তার হাড়গোড় যেন মুড়িয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটি দৌড়ে এসে কম্পিউটারের স্ক্রিনটি ভেঙে ফেলে। কাজুও ভয় পেয়ে যায়। এখন কম্পিউটারটি গ্লিচ করতে শুরু করে। কাজু ভাবে হয়তো কম্পিউটারের ভেতরে কোনো সমস্যা হয়েছে, কিন্তু সেই আত্মাটি এখন সিপিইউর পেছন দিক থেকে বেরিয়ে আসছিল। আত্মাটিকে দেখে কাজু ভয় পেয়ে নিচে পড়ে যায়। এই সময় ইউশেনিয়ারা সেখানে আসে কাজুকে বাঁচানোর চেষ্টা করে, আর সেও আত্মাটিকে দেখে ভয় পেয়ে যায়। আত্মাটি মাস্ক পরা ছিল আর তার মুখে বেয়ে আসছিল রক্ত। এই সময় সে আত্মার মুখ থেকে মাস্কটি পড়ে যায়। দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা আত্মাটির মুখ ঝলসানো অবস্থায় ছিল। তার মুখ দেখে সকলেই বুঝে যায় যে সে কেন তার মুখ দেখাতে যাচ্ছিল না। তার মুখ দেখে মনে হচ্ছিল কেউ হয়তো অ্যাসিড নিক্ষেপ করে তার মুখ নষ্ট করে দিয়েছে। এই সময় ইউশেনার একটা ট্রাইপড হাতে নেয় আত্মাটিকে আঘাত করার জন্য, কিন্তু আত্মাটি তার শক্তির মাধ্যমে ইউশেনিয়ারাকে আঘাত করে। এতে তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এরপর আত্মাটি কাজুর দিকে এগোতে থাকে। কাজুকে বাঁচানোর জন্য ইউশেনিয়ারা আত্মাটিকে বলে সে মুভি থেকে আত্মার দৃশ্যটি কখনোই ডিলিট করবে না। এতে আত্মাটি আরও রেগে যায় আর সে ইউশেনিয়ারের দিকে এগোতে থাকে। এই সময় ইউশেনিয়ারা চালাকি করে আত্মাকে বলে সে এই জন্য আত্মার দৃশ্যটি ডিলিট করবে না, কেননা আত্মা অনেক ভালো একজন অভিনেত্রী, যার উচিত পুরো দুনিয়াকে তার ট্যালেন্ট দেখানোর। আসলে আত্মার স্বপ্ন ছিল অনেক বড় অ্যাক্ট্রেস হবে, আর তাই ইউশেনার কথা শুনে সে শান্ত হয়ে যায়। এটা কাজুও লক্ষ্য করে, আর তাই সেও আত্মাকে বোঝানোর চেষ্টা করে আত্মাটির সাথে যা ঘটেছে তা মোটেও ঠিক হয়নি, আর এখন তারা মোটেও আত্মার দৃশ্যটি ডিলিট করবে না, যেন এই মুভির মাধ্যমে আত্মাটিকে পুরো দুনিয়া দেখতে পারে। এগুলো শুনেই আত্মাটি অনেক বেশি শান্ত হয়ে যায়। হঠাৎ অদ্ভুতভাবে তার ওপরে সাদা এক ধরনের আলো পড়ে। হয়তো আত্মার যে স্বপ্ন ছিল সেটা পূরণ হয়ে গেছে, আর তাই সে যে অভিশাপ দিয়েছিল সেটিও হয়তো ধ্বংস হয়ে গেছে। এর কিছুক্ষণ পরেই পুরো ঘর স্বাভাবিক হয়ে যায়। আত্মাটি যেন অদৃশ্য হয়ে গেছে, কিন্তু সেখানে পড়েছিল একটি অনেক দিনের পুরনো স্ক্রিপ্ট। আত্মাটি অদৃশ্য হয়ে গেছে দেখে তাদের দুজনের আত্মায় যেন পানি আসে। আসলে ইউশেনিয়ারাকে সুগাওয়ারা ফোন করে সবকিছু জানিয়ে দিয়েছিল। এখানে আমরা জানতে পারি যে ডিরেক্টর পুরো দলকে সাথে করে নিয়ে মেয়েটির উপহাস করেছিল। অডিশনের সময় মেয়েটি পুরো স্ক্রিপ্ট মুখস্থ করেছিল, অভিনয়ও দারুণ করেছিল, কিন্তু তার চেহারা ভালো না হওয়ার কারণে ডিরেক্টর তাকে কোনো কাজ দেয়নি। আর এখন তারা যে পুরনো স্ক্রিপ্টটি পেয়েছে এটি সেই মুভির স্ক্রিপ্ট ছিল। এরপর আমরা ডিরেক্টরকে দেখি যে রাতে বাড়িতে পৌঁছাচ্ছিল।
এ সময় ইউশিনারা তাকে ফোন করে আর জানায় প্রডিউসার এবং ডেপুটি ডিরেক্টর মারা গেছে আর সেই শয়তানি আত্মা তার প্রতিশোধ নেওয়ার জন্য ডিরেক্টরের কাছে অবশ্যই যাবে। কিন্তু ডিরেক্টর হাসতে থাকে। সে ভয় পাওয়ার বদলে উল্টো ফোনে তাকে বকা দেয় আর সে এটা লক্ষ্যই করে না যে তার পেছনের আলো অদ্ভুত হয়ে গেছে। এ সময় সে ফোন রেখে দিতেই তার পেছনে চলে আসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।